চলে আসলাম একটা নতুন মাফিয়া থ্রিলার মুভি নিয়ে। মুভি তো নয়, যেন এক অন্য লেভেলের স্টোরি। আচ্ছা, দর্জি তো আমরা সবাই চিনি, কিন্তু এমন কোনো দর্জি কি দেখেছো যে মাফিয়াদের থেকেও ভয়ঙ্কর? ঠিক ধরেছ, আজ যে দর্জির কথা বলবো তার বুদ্ধির আইকিউ লেভেলের কাছে বিশ্বের বড় বড় মাফিয়া অ্যাসাসিনরাও মার খেয়ে যাবে। একজন দর্জি কতটা চালাক হলে শহরের বড় দুটা গ্যাংস্টারকে গাধা বানাতে পারে, আর এরপর যখন সবাই তার অতীত সম্পর্কে জানতে পারে তখন সবাই আতঙ্কে পড়ে যায়। তাহলে বুঝতেই পারছো তার অতীতে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার জন্য মানুষ তাকে ভয় করত। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দ্য আউটফিটের কথা। খুব কম সংখ্যক পরিচালকরাই এরকম মাস্টারপিস লেভেলের মুভি তৈরি করার কথা চিন্তা করে, আর যারা তৈরি করে তারা তো অলরেডি এক একটা মাস্টারপিস। মুভির টুইস্ট এবং ধোঁকা দেওয়ার কৌশল দেখলে তুমি অবাক হয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে গল্পে যাই। আর এরই মধ্যে তুমি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সিনেলজিকের সাথে তোমার পথ চলা শুরু করতে পারো। মুভি শুরু হয় আমেরিকার সবচেয়ে বিখ্যাত একটা শহর শিকাগোকে দেখিয়ে। সময়টা 1956। খুবই রোমান্টিক একটা সময়। না ছিল ইন্টারনেট, না ছিল স্মার্টফোন। এর সাথে দেখানো হয় একজন দর্জিকে যে তার দোকান খুলছিল। এই দর্জির নাম লিওনার্ড। লিওনার্ড কোনো সাধারণ দর্জি নয়, তিনি শিকাগোর বড় বড় গ্যাংস্টারদের জন্য স্যুট তৈরি করেন। লিওনার্ড তার দোকান খুলে ঝাড়ুটাড়ু মেরে তার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পরিষ্কার করার পর তার নিজের জন্য কফি বানাচ্ছিল। ঠিক এমন সময় এই দোকানে একজন মহিলা আসে। এই যুবতী মহিলার নাম ম্যাবেল। ম্যাবেল লিওনার্ডের দোকানে রিসেপশনিস্ট এবং তার সহকারী হিসেবে কাজ করে। কিছুক্ষণ পর তার দোকানে আরও একজন মানুষ আসে এবং সে লিওনার্ডের সাথে কথা না বলে সরাসরি তার দোকানে ঢুকে একটা বাক্সের মধ্যে চিঠি রেখে চলে যায়। আসলে লিওনার্ডের দোকানে থাকা এই লেটার বক্স ছিল গ্যাংস্টারদের জন্য তৈরি করা একটা গোপন বার্তা বিনিময়ের জায়গা, যেখানে গ্যাংস্টাররা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ না করে গোপনে চিঠির মাধ্যমে তথ্য বিনিময় করত। আর এই লেটার বক্সটি তৈরি করেছিল রয় বয়েল নামক এই শহরের একজন বড় গ্যাংস্টার। কিন্তু কেন তারা এত জায়গা বাদ দিয়ে লিওনার্ডের দোকানকেই বেছে নিল? এর পেছনেও রয়েছে একটা বিশাল রহস্যময় কারণ। লিওনার্ড ছিল নিরপেক্ষ ও নিরীহ দর্জি। গ্যাংস্টাররা ভাবত সে নিরাপদ, আর এমনিতেও দর্জির দোকানে পুলিশ অথবা অন্য কোনো গোয়েন্দারা সন্দেহ করে না। লিওনার্ড ছিল চুপচাপ এবং সহজ সরল একজন মানুষ, আর তার এই ব্যবহারই তাকে এই গোপন কাজের জন্য অপশনাল সেফ জোন বানিয়ে তোলে। একদিন লিওনার্ডের দোকানে সেই মাফিয়া গ্যাংস্টার বয়েল পরিবারের সবচেয়ে ছোট ছেলে আসে, যার নাম রিচি বয়েল। তবে রিচি একা নয়, তার সাথে আসে তার একজন সঙ্গী যার নাম ফ্রান্সিস। তারা ভেতরে আসলেও লিওনার্ড তাদের দিকে একবারও তাকায় না। সে তার মতো কাজ করছিল। ভেতরে আসার পর ফ্রান্সিস লেটার বক্সটা চেক করছিল, আর রিচি কথা বলতে শুরু করে লিওনার্ডের সাথে। ফ্রান্সিস লেটার বক্স চেক করলে সে সেখানে একটা চিঠি পায়, যার ওপরে একটা বিশেষ গ্যাংয়ের চিহ্ন ছিল, আর এই গ্যাংটার নাম ছিল দ্য আউটফিট। চিঠিটা দেখা মাত্রই ফ্রান্সিস রিচিকে ইশারা করে, আর এই জন্য রিচি লিওনার্ডকে একটু বাইরে যাওয়ার জন্য বলে, কারণ এই চিঠিতে এমন কিছু গোপন বিষয় রয়েছে যেগুলো কাউকেই বলা যাবে না। লিওনার্ড রিচির কথা মতো বাইরে চলে আসলে ম্যাবেল জানায় তার কাছে নাকি লিওনার্ডের জন্য একটা গিফট রয়েছে, আর গিফটটা হলো একটা স্নোবল, যেটার মধ্যে রয়েছে একটা শহরের প্রতিচ্ছবি। লিওনার্ড এইটা দেখে অনেক খুশি হয়, কারণ লিওনার্ডের স্বপ্ন ছিল পুরো দুনিয়াকে ঘুরে দেখা, কিন্তু সেটা বাস্তব হয়নি। এক পর্যায়ে সে তার শখকে বিদায় জানায় এবং শিকাগোতে এসে তার ব্যবসা শুরু করে। ম্যাবেল তাকে জানায়, পৃথিবীতে তো অনেক জায়গা ছিল, আপনি শিকাগোকেই কেন ব্যবসার জন্য বাছাই করলেন? এমন সময় রিচি আর ফ্রান্সিস বাইরে বেরিয়ে আসে এবং তাদেরকে দেখা মাত্রই ম্যাবেল আর লিওনার্ড একদম চুপচাপ হয়ে যায়। পরবর্তীতে তারা চলে গেলে লিওনার্ড আবারও তার নিজের কাজে লেগে পড়ে। কাজ করার সময় ম্যাবেল তাকে জানায় সে রিচিকে একদমই পছন্দ করে না। একথা শুনে লিওনার্ড তাকে বলে, ওরা যেমনই হোক না কেন তারা হলো আমাদের কাস্টমার, তাই তাদের সাথে আমাদেরকে সর্বদাই ভদ্রভাবে পেশ হতে হবে। লিওনার্ড ম্যাবেলকে সর্বদাই নিজের মেয়ের মতো দেখত, কিন্তু ম্যাবেল চাইতো সে লন্ডনে গিয়ে সেটেল হবে, কারণ সে সময় বিশ্বের রাজধানী এবং জাঁকজমকপূর্ণ শহর ছিল লন্ডন। এরপর রাত হলে ম্যাবেল দোকান থেকে চলে যায়, কিন্তু লিওনার্ড তখনও কাজ করছিল। এমনকি খাওয়া দাওয়া করে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সময়টা মধ্যরাত। বাইরে দরজা খোলার শব্দে লিওনার্ডের ঘুম ভেঙে যায়। কেউ একজন লিওনার্ডের দোকানের বাইরে দাঁড়িয়ে আছে এবং দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সেই লোকটা দরজা খুলে ফেলে ভেতরে আসে। লিওনার্ড তখনও চুপিসারে সবকিছু দেখছিল। সে দেখতে পায় সেখানে একজন নয় বরং দুজন ব্যক্তি ছিল, যার মধ্যে একজন তারই অ্যাসিস্ট্যান্ট ম্যাবেল এবং অন্যজন হলো রিচি। তাদের দুজনের ভেতরে গোপনে অ্যাফেয়ার চলছিল। এর মানে ওপরে ওপরে ঘৃণা, তলে তলে কলা খাওয়া। যাই হোক, আর এই সব কিছু ম্যাবেল তার মাস্টার অর্থাৎ লিওনার্ডের থেকে
থেকে গোপন রেখেছিল। কিছুক্ষণ পর তারা দুজন একে অপরের চাহিদা মেটাতেই যাবে, ঠিক এমন সময় লিওনার্ডের হাত থেকে একটা আংটি নিচে পড়ে যায়। ব্যাস, তার শব্দে রিচি এবং ম্যাবেল বুঝতে পারে এই ঘরে অন্য কেউ রয়েছে, আর এই জন্য তাদের ফিজিক্স ক্লাস স্টপ হয়ে যায়। ভেতরে কিসের শব্দ হলো এটা দেখতে গেলে তারা দেখতে পায় লিওনার্ড বাড়ি না গিয়ে দোকানে শুয়ে আছে। এটা দেখা মাত্রই তারা দুজনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে ম্যাবেল তার প্রতিদিনের মতোই লিওনার্ডের দোকানে কাজে আসে। আবারও নিত্যদিনের মতোই শুরু হয় মানুষের আনাগোনা। কেউ এসে স্যুটের মাপ দেয়, আবার কেউ এসে সেই লেটার বক্সে চিঠি রেখে চলে যায়, আর সেই চিঠিগুলোকে নিয়ে যায় রিচি এবং ফ্রান্সিস। এবং নিত্যদিনের মতো লিওনার্ড কোনো দিকে না তাকিয়ে তার কাজ করছিল। লিওনার্ডকে দেখে মনে হতো তার এইসব বিষয়ে কোনো যায় আসে না। একদিন রাতে লিওনার্ড কাজ করছিল, এমন সময় তার দোকানের দরজাতে বাইরে থেকে একজন লোক জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। লিওনার্ড দরজা খুলতেই দেখতে পায় বাইরে আর কেউ নয় বরং রিচি এবং ফ্রান্সিস, এবং পুলিশ তাদের পিছু করছিল। তবে সমস্যা হলো রিচিকে কেউ গুলি করেছে, তার অবস্থা খুবই খারাপ। রিচির এরকম অবস্থা দেখে লিওনার্ড ভয় পেয়ে যায়। এরপর ফ্রান্সিস রিচিকে ভেতরে নিয়ে যায় যাতে রিচির গুলিটা বের করতে পারে। যদিও লিওনার্ড তাদের এই খুন খারাপি কেসে পড়তে চাচ্ছিল না, কিন্তু তার না চাইতেও তাকে এইসব বিষয়ে জড়িয়ে পড়তে হয়। ফ্রান্সিস লিওনার্ডকে জানায় পুলিশ এবং কিছু মাফিয়া দলের সদস্যরা তাদের পিছু করেছে, বিশেষ করে এই সুটকেস যেন কোনোভাবেই অন্য কারো হাতে না পড়ে। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার শুধুমাত্র 1xBet-এ, এমনকি 100% বোনাস পর্যন্ত ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে, এবং আমার ফলোয়ার্সরা ইতোমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতোমধ্যে জিতেছে। আপনিও এটা করতে পারেন শুধুমাত্র এই 3টি সহজ ধাপ অনুসরণ করে। 1. আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2. নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3. উপর বিভাগে যান এবং আমার প্রোমো কোড সিনোলজিক টাইপ করুন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বৃদ্ধি হবে। সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 আওয়ার্স গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি শুধুমাত্র 2 দিনের জন্য, এবং যে কেউ যে কোনো সময় 50 থেকে 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। আমাকে ডিএম একটা স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো। এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। এটা সে লিওনার্ডকে খেয়াল রাখতে বলে, আর যদি এই কথার খেলাফ হয় তাহলে সে তাকে শেষ করে দেবে। এ কথা বলে সে যায় রিচির বাবাকে ফোন করতে, এবং ফোন করে তাকে জানায় তাদের ওপরে হামলা হয়েছে এবং তারা রিচিকে গুলি করেছে। এরপর ফ্রান্সিস রিচির কাছে যায় এবং তাকে জানায় সে তার বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছে, তবে তার আসতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু লিওনার্ড ফ্রান্সিসকে জানায় রিচির শরীরের গুলিটা শরীর ভেদ করে পার হয়ে গেছে, আর এই জন্য তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। হয়তোবা এই রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে, আর এখন যদি হসপিটালে নিয়ে গিয়ে তার এই ক্ষত স্থান সেলাই করা হয় তাহলে হয়তোবা তাকে বাঁচানো যাবে। কিন্তু ফ্রান্সিস তাকে জানায় রিচিকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, এই ক্ষত স্থান তোমাকে সেলাই করতে হবে। এক পর্যায়ে লিওনার্ড রাজি না হলে ফ্রান্সিস তার দিকে বন্দুক তাক করে এবং তাকে বাধ্য করে রিচির ক্ষতস্থান সেলাই করতে। এরপর সে তার কাপড় সেলাই করা সুই দিয়ে সেলাই করে রিচির শরীর, যদিও তখন রিচির জ্ঞান ছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল। এরপর লিওনার্ড ফ্রেশ হয়ে ফিরে আসলে ফ্রান্সিস তাকে একটা টেপ রেকর্ডার দেয় এবং বলে এই টেপ রেকর্ডারের পেছনে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন মাফিয়া গ্যাংস্টার পড়ে আছে। এটা সিবিআই অফিসারদের তৈরি করা নতুন যন্ত্র, যেটার সাহায্যে তারা আওয়াজ রেকর্ড করে, তাই তোমাকে এটার বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ হোক বা গ্যাংস্টার যেই আসুক না কেন তোমাকে এই টেপ রক্ষা করতে হবে, আর আমি আসার পর যদি এই টেপ না পাই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি ভালো করেই বুঝতে পারছো। একথা বলার পর ফ্রান্সিস সেখান থেকে চলে যায়, আর এইদিকে বেচারা লিওনার্ড বিপদে পড়ে যায়। সে না চাইতেও এরকম একটা ভয়ঙ্কর খেলায় আটকে গেছে। বেচারা লিওনার্ড আর কি করবে, সে বসে বসে কাপড় সেলাই করছিল। ঠিক এমন সময় সেখানে উঠে আসে রিচি। সে লিওনার্ডকে তার সেবা করার জন্য ধন্যবাদ জানায়। রিচির এখানে আসার পর লিওনার্ড তাকে বলে আপনার কি মনে হয় আপনার উপর এই গুলিটা কে করেছে, আর কারাই বা আপনার পরিবারের পেছনে পড়ে রয়েছে? এসব কথা শুনে রিচি তাকে বলে আমার পরিবারকে শেষ করার জন্য লোক পড়ে আছে। এসব কথা কে বলল? উত্তরে লিওনার্ড জানায় ফ্রান্সিস এরকম কিছু বলছিল, সে আমার কাছে একটা টেপ রেখে গেছে, আর এটাই নাকি এমন কিছু রেকর্ড করা আছে যেটা খুবই গোপনীয়, আর এটা নাকি সিবিআই এজেন্টদের কাজ। কিন্তু রিচি জানায় সে এইসব সম্পর্কে কিছুই জানে না। এরপর লিওনার্ড তাকে বলে আসলে আপনাদের উপরে যে সিবিআই এজেন্টরা নজর রাখছে তাদের মধ্যে আমিও একজন।
আর এই টেপ রেকর্ডার আমার ঘরে লাগানো হয়েছিল আর আমি সিবিআইদের আপনাদের সম্পর্কে খবর দেই। একথা শুনে রিচি প্রথমে ক্ষিপ্ত হলেও পরে তার কাছে এই বিষয়টা হাস্যকর লাগে, কারণ লিওনার্ড একজন দর্জি, সে কিভাবে সিবিআই অফিসার হবে। রিচি হাসছিল এবং লিওনার্ডকে নিয়ে মজা করছিল। তখন লিওনার্ড বলে ওঠে, কেন আমি সিবিআই হতে পারি না? উত্তরে রিচি বলে, নিজের চেহারা কখনো দেখেছো? তুমি সিবিআই তো দূরের কথা, জোকারের মতো লাগে। তোমাকে দেখে কেউ ভয় পাওয়া তো দূরের কথা, হেসে ফেলবে, যেমনটা আমার হয়েছে। এরপর লিওনার্ড রিচিকে বলে, তোমার কাজিন ফ্রান্সিস এই টেপটা প্লে করার জন্য মেশিন আনতে গেছে, আশা করি সে সহি সালামতে ফিরে আসবে। একথা শোনার পরে রিচি লিওনার্ডকে জানায় ফ্রান্সিস তার কোনো কাজিন নয়, তার বাবার একটা বদভ্যাস রয়েছে, সেটা হচ্ছে বাইরের ফালতু কুকুরদের বাড়িতে তুলে নিয়ে আসা, আর সেই ফালতু কুকুরদের মধ্যে একজন ফ্রান্সিস। ব্যাস, একথা শোনা মাত্রই লিওনার্ড বুঝতে পারে যে এই দুজন বান্দার মধ্যে কেমন সম্পর্ক রয়েছে। এরপর ফ্রান্সিস ফিরে আসলে লিওনার্ড নিজের বুদ্ধি খাটিয়ে ফ্রান্সিসকে রিচির বিরুদ্ধে এবং রিচিকে ফ্রান্সিসের বিরুদ্ধে উস্কে দেয়। ফ্রান্সিস ভেতরে এসে রিচিকে বলে, আমি এমন একটা ইলেকট্রিক শপের কথা জানতে পেরেছি যেখানে এই টেপ চালু করা যাবে, তাই আমি এই টেপ আমার সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু রিচি তাকে জানাই, আমার বাবাকে আসতে দাও, সে আসলে আমরা একসঙ্গে যাব। তবে ফ্রান্সিস চায় না তার বাবা এখানে আসুক, কারণ এখানে আসলে তার জীবনে ঝুঁকি রয়েছে, আর এছাড়াও সেও তাকে তার বাবার মতোই দেখে, আর এই জন্য তারও রিচির বাবার জন্য চিন্তা হয়। একথা শুনে রিচি তাকে বলে, হ্যাঁ, এই জন্যই তোমার বাবা রাস্তায় টমেটো বিক্রি করতে করতে মারা গেছে। যে নিজের বাবার খেয়াল রাখতে পারেনি সে রাখবে আমার বাবার খেয়াল। ব্যাস, এখান থেকে দুজনের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ। এরপর ফ্রান্সিস তাকে বলে, আমাকে এই টেপ দিয়ে দাও, নয়তো তোমার হাত পা ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। এরকম কথা কাটাকাটি হতেই তারা দুজনে সুটকেস নিয়ে কাড়াকাড়ি করছিল। ঠিক এমন সময় সুটকেসটা দূরে গিয়ে পড়ে খুলে যায়। তবে অদ্ভুত বিষয় হলো সেই সুটকেসের মধ্যে কোনো টেপই নেই। এটা দেখার পরে রিচি মনে করে এই টেপ ফ্রান্সিস আগেই সরিয়ে রেখেছে, আর ফ্রান্সিস মনে করে সে এখান থেকে যাওয়ার পর রিচি এটা সরিয়ে ফেলেছে। এরই মধ্যে রিচি ফ্রান্সিসের দিকে বন্দুক তাক করে, কিন্তু রিচির নজর সরতেই ফ্রান্সিস তার বন্দুক বের করে এবং রিচির ওপরে গুলি চালায়। রিচিকে গুলি লাগার কারণে সে মাটিতে পড়ে যায়, কিন্তু ফ্রান্সিস তাকে জীবিত ছাড়ে না। সে তার কাছে যায় এবং আরও একটা গুলি চালায়, এবং এরপর সে সেখানে ওই টেপটাকে খুঁজতে শুরু করে। ততক্ষণে দোকানের বাইরে এসে হাজির হয়েছিল রিচির বাবা রয় বয়েল। রয় বয়েলের উপস্থিতি টের পেয়ে ফ্রান্সিস লিওনার্ডকে সেখানে থাকা একটা বাক্সের মধ্যে রিচির বয়টাকে লুকাতে বলে, কারণ রয় বয়েল যদি জানতে পারে তার ছেলে মারা গেছে, তা আবার তারই পালিত পুত্রের হাতে, তাহলে সে ফ্রান্সিস এবং লিওনার্ড কাউকে আস্ত রাখবে না। এই জন্য তারা ঝটপট রিচির বডিটাকে লুকিয়ে ফেলে, আর লিওনার্ড যাতে এই কথা গোপন রাখে এই জন্য ফ্রান্সিস তাকে হুমকিও দেয়। এরপর ফ্রান্সিস সে জায়গা পরিষ্কার করতে থাকে এবং লিওনার্ডকে বলে দরজা খুলে রয় বয়েলকে কথার মাধ্যমে ব্যস্ত রাখতে। কিছুক্ষণ পর দরজা খুলে রয় বয়েল সরাসরি ভেতরে চলে আসে এবং লিওনার্ডকে জানায় লিওনার্ডের সাথে দেখা হলে নাকি তার সব সময় ভালো লাগে। এরপর সে রিচি এবং ফ্রান্সিসের বিষয় জিজ্ঞাসা করলে লিওনার্ড ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় যে তারা ভেতরে রয়েছে। এই জন্য সে ভেতরে ঢুকতেই যাবে, এমন সময় ফ্রান্সিস বাইরে চলে আসে। তাকে দেখে রয় বয়েল বলে, তুমি প্রথমে আমার জীবন বাঁচিয়েছিলে, আর এখন তুমি আমার ছেলের জীবন বাঁচালে, কিভাবে শোধ করব আমি তোমার এই ঋণ? এরপর সে রিচির বিষয় জিজ্ঞাসা করলে ফ্রান্সিস তাকে জানায়, রিচি তো অনেক আগেই আপনার সাথে দেখা করতে যাবে বলে ওই টেপ নিয়ে চলে গেছে। আমি তার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার সাথে যেতে বারণ করে দেয় এবং তার ফিরে আসা অবধি এখানে অপেক্ষা করতে বলে। একথা শুনে রয় বয়েল তার বাড়িতে ফোন করে এবং জানতে চায় যে রিচি বাড়িতে ফিরে গেছে কিনা। উত্তরে তারা জানায়, না, রিচি বাড়িতে ফিরে যায়নি। এরপর দেখা যায় রয় বয়েলের বডিগার্ড সেই বাক্সের উপরে গিয়ে বসে, যে বাক্সের মধ্যে রিচির ডেড বডি রাখা রয়েছে। এটা দেখে ফ্রান্সিস এবং লিওনার্ডের চিন্তা হতে শুরু করে, কারণ তারা যদি একবার বুঝতে পারে যে বাক্সের মধ্যে কিছু রয়েছে তাহলে তো মুশকিল। এই জন্য ফ্রান্সিস তাদের সবাইকে বলে, চলো আমরা সবাই বাইরে গিয়ে রিচিকে খুঁজি এবং লিওনার্ডকেও বাড়িতে যেতে দেওয়া উচিত, কারণ সে এতক্ষণ আমাদের অনেক সাহায্য করেছে। কিন্তু রয় বলে, তোমরা যাও, আমি এখানেই তোমাদের জন্য অপেক্ষা করব, তোমরা তাকে খুঁজে নিয়ে এসো। এরপর ফ্রান্সিস সেখান থেকে চলে যায় এবং লিওনার্ড রয়ের কাছে বসে কাপড় সেলাই করতে শুরু করে। কথায় কথায় রয় লিওনার্ডকে বলে, শুনেছি তুমি নাকি লন্ডনে কাজ করতে, তাহলে সেখানেই বাদ দিয়ে এখানে আসলে কেন? উত্তরে লিওনার্ড জানায়, কি বলবো বলুন, সেখানে এত পরিমাণ ব্লু জিন্সের হামলা হয়েছিল যে আমার কোট প্যান্ট টিকতে পারলো না, আর এই জন্যই আমার শিকাগোতে আসা। তবে সেখান থেকে আসার সময় আমি শুধুমাত্র একটা কেচি নিয়ে আসি, আর এই কেচিটা সবসময়ই আমার সঙ্গ দিয়েছে। রয় জানাই, আমাদের কাছে সবসময় দুইটা চয়েস থাকে, তুমি যেমন কেচি সিলেক্ট করেছো ঠিক তেমনি আমি এই বন্দুক সিলেক্ট করেছি, তবে দুজনের কাজ একই, শুধুমাত্র তুমি কাজ করার পর বাকি কাপড় ডাস্টবিনে ফেলে দাও, আর আমি খুন করার পরে লাশগুলোকে ফেলে দেই। সেম বাট ডিফারেন্ট।
আর এই কথাগুলো আমি তোমাকে এই জন্য বলছি কারণ তোমার ঠিক পেছনে রিচির কোট ঝুলে রয়েছে। সে এই কোট না পরে বাইরে এক পাও যায় না, আর এটা তো ডিসেম্বর মাস, কোট ছাড়া বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি করে বলো এখানে কি হয়েছে? ব্যাস, রয়ের এই কথা শুনে লিওনার্ডের অবস্থা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। তবে রয় এটা ভালো করে বুঝতে পারে যে লিওনার্ড সবকিছুই জানে, এই জন্য সে তার বডিগার্ডকে হুকুম দেয়, তুমি 5 পর্যন্ত গুনবে, এর মধ্যে যদি লিওনার্ড মুখ না খোলে তাহলে তার মাথার খুলি উড়িয়ে দিও। একথা শোনা মাত্রই লিওনার্ড বলে, আমাকে ফ্রান্সিস মুখ খুলতে বারণ করেছে। সে আরো কিছু বলতেই যাবে এর আগেই সেখানে হাজির হয় ফ্রান্সিস। সাথে ছিল ম্যাবেল, যার উপরে সে বন্দুক তাক করেছিল। রয় লিওনার্ডকে জানাই, তুমি আমাকে আমার ছেলে সম্পর্কে বলো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু বেচারা লিওনার্ড এখানে খুব খারাপভাবে ফেসে গিয়েছিল। সে যদি রয়ের কথা শুনে তাহলে ফ্রান্সিস ম্যাবেলকে মেরে দেবে, আর কথা না শুনলে রয় তাকে মেরে দেবে। আর এখান থেকে বাঁচার জন্য লিওনার্ড গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি খাটায়। সে রয়কে জানায়, আসলে কিছুক্ষণ আগেই আমাদের এখানে হামলা করেছিল লা ফাউন্টেন গ্যাংয়ের 4 জন লোক। লা ফাউন্টেন গ্যাং হলো রয় বয়েল ফ্যামিলির সবচেয়ে বড় শত্রু। এই লা ফাউন্টেন গ্যাং সর্বদাই বয়েল পরিবারের ব্যবসা দখল করার জন্য পেছন থেকে ষড়যন্ত্র করে আসছে। যাই হোক, এই লা ফাউন্টেন গ্যাংয়ে 4 জন লোকে ফ্রান্সিস শেষ করে দেয়, কিন্তু রিচি একজনকেও মারতে পারেনি। আর এটাই হলো তার সবচেয়ে বড় আফসোস এবং লজ্জার বিষয়। এরপর সে বলে সে নাকি লা ফাউন্টেনকে মেরে তবেই ফিরে আসবে, আর যাওয়ার সময় আমাদেরকে প্রতিজ্ঞা করায় যে আমরা যেন আপনাকে এ বিষয়ে কিছুই না বলি। এরপর ফ্রান্সিস বলে, আমার মনে হয় রিচি এখান থেকে বের হয়ে এই মেয়েটার বাড়িতে গেছে, কারণ এই মেয়েটা হলো তার গার্লফ্রেন্ড। কিন্তু ম্যাবেল জানায় সে তার গার্লফ্রেন্ড নয়। ঠিক এমন সময় রয়ের বডিগার্ড বলে, হ্যাঁ এই মেয়েটা রিচির গার্লফ্রেন্ড, এটা আমিও জানি। এরপর ফ্রান্সিস আরো বলে, আমি যখন রিচিকে খুঁজতে এই মেয়েটার বাড়িতে যাই তখন তার কার্পেটে অনেক রক্ত লেগেছিল। আমার মনে হয় এই মেয়েটা রিচির সাথে কিছু করেছে। এরপর রয় ম্যাবেলকে তার কাছে ডাকে এবং বলে, আমাকে বলো আমার ছেলে কোথায়। কিন্তু ম্যাবেল বারবার একটা কথাই বলছিল, সে জানে না রিচি কোথায়, এবং ফ্রান্সিস বারবার তার ওপরেই সকল দোষ চাপিয়ে দিচ্ছিল। এটা দেখে লিওনার্ড সবাইকে বলে, না, ম্যাবেল এসবের কোনো কিছুর সাথে জড়িত নয়, আমি তাকে অনেক বছর আগে থেকে চিনি। কিন্তু রয় তার বডিগার্ডকে হুকুম দেয় ম্যাবেলকে পেছনে ঘরে নিয়ে যেতে, এবং লিওনার্ডকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার রুম পরিষ্কার করার ব্যবস্থা করে দেব। এসব দেখে লিওনার্ড বাইরে চলে যেতে লাগে। ঠিক এমন সময় ফ্রান্সিস বলে, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। কিন্তু লিওনার্ড জানায় সে ম্যাবেলকে তার মেয়ের মতো দেখে, আর এই জন্য সে তার সর্বনাশ হওয়া চোখের সামনে দেখতে পারবে না। এমন সময় সেখানে আবার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে লিওনার্ড। সে এমন ভাব করে যেন এই ফোনে তার সাথে কথা বলছে রিচি, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। এরপর লিওনার্ড রয়কে জানায় রিচি একটা বিল্ডিং এ ফেসে রয়েছে। সে ওই বিল্ডিং এর অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে তার বাবাকে যেন আমি তাড়াতাড়ি সেখানে পাঠাই। আর এরপর রয় তার ছেলে রিচিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার সময় ফ্রান্সিস তাকে জানায় সে লিওনার্ডের এই দোকানেই থাকতে চায়, কারণ এখান থেকে সে তাদের উপরে নজর রাখতে পারবে, যাতে তারা পুলিশকে ফোন করতে না পারে। রয় তার এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। এরপর রয় সেখান থেকে চলে গেলে ফ্রান্সিস ম্যাবেলের দিকে বন্দুক তাক করে এবং লিওনার্ডকে বলে, হয়তো আমরা দুজনে মিলে এই মেয়েটাকে মারবো, আর নয়তো আমি তোমাদের দুজনকে মারবো, বলো তোমরা কোনটা চাও। একথা শুনে লিওনার্ড তার তীক্ষ্ণ বুদ্ধি খাটায় এবং ফ্রান্সিসকে বলে, এই মেয়েটাকে মেরো না, কারণ এই মেয়েটা লা ফাউন্টেনকে ফোন করে জানাবে যে রয় বয়েল তার ছেলেকে বাঁচাতে ওই বিল্ডিং এ গেছে, আর এরপর লা ফাউন্টেন রয়কে শেষ করে দেবে, আর রয়ের সব সম্পত্তি হবে তোমার। কিন্তু ফ্রান্সিস জিজ্ঞাসা করে, লা ফাউন্টেন কেন এই মেয়েটার কথা শুনবে? উত্তরে লিওনার্ড জানায়, কারণ এই মেয়েটাই প্রথম থেকে লা ফাউন্টেনকে রয়ের সকল বিষয়ে খবর দিয়ে আসছে। রিচি ম্যাবেলকে বিশ্বাস করে তার সমস্ত গোপন কথা তাকে জানাতো, আর এই সুযোগে সেই তথ্যগুলো পাচার করে সে মোটা অঙ্কের টাকা ইনকাম করত লা ফাউন্টেনের থেকে, কারণ তার স্বপ্ন লন্ডনে যাওয়া। এরপর ফ্রান্সিস এই কথাগুলো শোনার পরে বলে, তাহলে তো মনে হয় এই টেপটাও এর কাছেই রয়েছে। লিওনার্ড জানায়, না, টেপটা আমার কাছেই রয়েছে, 1 মিনিট দ্বারাও আমি বের করে দিচ্ছি। লিওনার্ড আরো জানায়, তারা যদি রয়কে 5 মিনিট পর পর ফোন না করে তাহলে রয়ের সন্দেহ হবে এবং সে ফিরে আসবে, এবং পরে কোনো রকমে সে যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে দেবে। আর এই জন্য কারো হাতে মরার চাইতে তাকেই শেষ করে দেওয়া ভালো। আমরা লা ফাউন্টেনকে ফোন করে রয়ের লোকেশন দিয়ে দেব, যার ফলে লা ফাউন্টেন সেখানে গিয়ে রয়কে শেষ করে দেবে। তাহলে একদিকে আমাদের মৃত্যু সম্ভাবনা শেষ হয়ে যাবে, আর অন্যদিকে তুমিও রয়ের পরিবর্তে তার টিমের লিডার হয়ে যাবে। এরপর ম্যাবেল তাদের কথা মতো লা ফাউন্টেনকে ফোন করে এবং রয়ের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়, আর ওই টেপের বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে। লা ফাউন্টেনকে ফোন করার পর ম্যাবেল ফিরে এসে রিচির সম্পর্কে জিজ্ঞাসা করে, আর এরপর লিওনার্ড তাকে রিচির দর্শন করে
করিয়ে দেয়, যেটা দেখার পরে ম্যাবেল তো পুরাই হতভম্ব হয়ে যায়। যাই হোক, তারা কথা বলছিল, এরকম সময় বাইরে একটা গাড়ির শব্দ আসে। এর মানে বাইরে কেউ একজন এসেছে। গাড়ির শব্দ শুনতে পেয়ে ফ্রান্সিস বলে, আমি ভেতরে গিয়ে লুকিয়ে পড়ছি, যে এসেছে তাকে তোমরা সামলে নিও, আর যদি মনে হয় পরিস্থিতি নাগালে বাইরে চলে যাচ্ছে তাহলে আমি বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসবো। এরপর ম্যাবেল দরজা খুলতে দেখতে পায় একজন মহিলা তাদের সাথে দেখা করতে এসেছে, আর এই মহিলাটাই হলো লা ফাউন্টেন। লা ফাউন্টেন এবং তার লোকজন ভেতরে আসে এবং টাকার ব্যাগ দেখিয়ে বলে, আমাকে ওই টেপটা দিয়ে দাও। কিন্তু লিওনার্ড খুব ভালো করেই বুঝতে পারে যদি সে টেপটা তাকে দিয়ে দেয় তাহলে ফ্রান্সিস তাকে মেরে টাকাগুলো নিয়ে যাবে, আর এই জন্য সে তার বুদ্ধি খাটায় এবং লা ফাউন্টেনকে বলে, আপনি যতক্ষণ পর্যন্ত টাকা আমার হাতে তুলে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি টেপটা পাবেন না, এবং এরই সাথে ইশারার মাধ্যমে জানায় যে ঘরের মধ্যে একজন বন্দুক নিয়ে লুকিয়ে আছে। এটা বুঝতে পারা মাত্রই তারা সতর্ক হয়ে যায় এবং চলে যাওয়ার নাটক করে। ব্যাস, তাদের চলে যাওয়ার আওয়াজ পেলেই ফ্রান্সিস বন্দুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ফেসে যায় তাদের জালে। চারিদিক থেকে লা ফাউন্টেনের লোকেরা তাকে ঘিরে ফেলেছে, কিন্তু ফ্রান্সিস তাতেও ভয় পায় না। সে লা ফাউন্টেনকে বলে, ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আর টেপটা তোমাকে এই দর্জি দিয়ে দেবে। একথা শুনে লা ফাউন্টেন বলে, আমি আমার সম্পূর্ণ জীবনটা শর্তবিহীন কাটিয়ে দিয়েছি, আর তুমি আমাকে শর্ত দিচ্ছ? একটু আগেই আমি এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী রয় বয়েলের মাথার খুলি উড়িয়ে দিয়েছি, তোমাকে মারতে আমার একটা বন্দুকের বুলেটই যথেষ্ট। এরই মধ্যে আবার লিওনার্ড বলে ওঠে, ম্যাম আপনাকে চিন্তা করতে হবে না, আমি অনেক আগেই ফ্রান্সিসের বন্দুকের বুলেট বের করে নিয়েছি, সে চাইলেও গুলি করতে পারবে না। একথা শুনে ফ্রান্সিস তার বন্দুকের বুলেট চেক করতে যায়, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই সুযোগে লা ফাউন্টেনের লোকেরা তাকে শুট করে দেয়। এরপর তারা লিওনার্ডের থেকে টেপ নেয় এবং চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে, একজন দর্জি যে শুধুমাত্র কানে শোনে কিন্তু মুখে কিছুই বলতে পারে না, আশা করছি তুমি এরকমই হবে। এর মানে তারা লিওনার্ডকে কোন রকম ভাবে সতর্ক করছিল যাতে সে তার মুখটা না খোলে, কিন্তু আসল খেলা তো খেলেছে লিওনার্ড। লা ফাউন্টেন চলে যাওয়ার পর দেখা যায় লিওনার্ডের কাছে একটা টেপ রয়েছে, আর এই টেপটাই হলো আসল টেপ, যেখানে আজকের রাতে ঘটে যাওয়া সকল ঘটনা রেকর্ড করা হয়েছে। আর যেই টেপটাকে নিয়ে এত কিছু ঘটে গেল সেই টেপটা আসলে নকল। ওই টেপটা লিওনার্ডই লেটার বক্সে পোস্ট করেছিল, তাহলে বুঝতেই পারছো এই দর্জির বুদ্ধি কোন লেভেলের। এরপর লিওনার্ড এই টেপ, যেটার মধ্যে আজকে রাতে সকল ঘটনা রেকর্ড করা হয়েছে, সেটা ম্যাবেলকে দিয়ে দেয়, সাথে ওই টাকাগুলো। সে শুধুমাত্র ম্যাবেলকে বলে, এই টেপটা তুমি সহি সালামতে সিবিআই অব্দি পৌঁছে দেবে, ব্যাস তোমার কাজ এতটুকুই। তবে মনে রাখবে, আমি কিন্তু এই টেপ সম্পর্কে কিছুই জানি না, আর যেহেতু তোমাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি, তুমি তোমার পছন্দের শহর লন্ডনে চলে যাও, তবে যেখানেই যাও ভালো থেকো, খুশি থেকো। এরপর ম্যাবেল সেখান থেকে চলে যায়। ম্যাবেলে চলে যাওয়ার পর লিওনার্ড স্যুট বুট পরে তৈরি হয়ে নেয় এবং তার সম্পূর্ণ দোকানের চারিদিকে কেরোসিন ঢেলে আগুন লাগাতেই যাবে, ঠিক এমন সময় ফ্রান্সিস তার পেছনে উঠে দাঁড়ায় এবং তাকে তার বন্দুক দিয়ে শুট করে দেয়। ভাগ্য ভালো ছিল গুলিটা লিওনার্ডের হাতে লাগে। এরপর ফ্রান্সিস আবারও লিওনার্ডের ওপরে চাকু দিয়ে হামলা করতে যায়, কিন্তু লিওনার্ড জানায় সে নাকি দর্জি হওয়ার আগে একজন গ্যাংস্টার ছিল, তখন তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল বন্দুক এবং চাকু, কিন্তু কাউকে মারতে তার এসবের প্রয়োজন পড়ে না। এরপর ফ্রান্সিস লিওনার্ডের ওপরে হামলা করতে গেলে লিওনার্ড তাকে তার কেচি দিয়ে জখম করে দেয়। ব্যাস, এখানেই সমাপ্তি ঘটে ফ্রান্সিসের। ফ্রান্সিসকে মারার পরে লিওনার্ড সেই সম্পূর্ণ দোকানে আগুন লাগিয়ে দেয় এবং তার কেজিটা নিয়ে বেরিয়ে পড়ে আবারও নতুন এক ঠিকানার উদ্দেশ্যে। তাহলে বুঝতেই পারছো মানুষের ব্রেন কতটা ভয়ঙ্কর এবং ক্ষমতাশালী। তো এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের কথা কিন্তু একেবারেই ভুলে যাবে না। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইন্টারেস্টিং মুভির ধামাকাদার এক্সপ্লেনে। আর তোমরা যারা এখনো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, লিংক রয়েছে ডেসক্রিপশনে, সেখানেই হবে তোমাদের সাথে বিস্তারিত আড্ডা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।